হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে রয়েছে দুটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। বেশি কথা বাড়াবো না, আজকে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের। আজকে যে প্রথম ঘটনাটি আছে, ঘটনাটি লিখেছে সৌমদ্য চৌধুরী। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি এবং ঘটনাটি যেভাবে লেখা হয়েছে, ঘটনাটি ঘটেছে বিধাননগরে সল্ট লেকের ওখানে এবং ঘটনাটি যেভাবে ঘটে এবং যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। মাত্র 6 মাস হলো এই নতুন বাড়িতে ভাড়া এসেছি আমরা। আমার স্বামী ওষুধের কোম্পানিতে চাকরি করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ওষুধের ব্যাগ নিয়ে ওনাকে ডাক্তারের চেম্বারে ঘুরে ঘুরে কোম্পানির নতুন পুরনো সব ওষুধের গুণগান বুঝিয়ে বেড়াতে হয়। এই প্রথম বিধাননগরের জায়গায় আমাদের আসা এবং এখানে বাড়ি ভাড়া করে থাকা। কখনো কখনো অন্য জেলায় বা অন্য রাজ্যের শহরেও আমার স্বামীকে যেতে হয়, তখন আমাকে একাই থাকতে হয়। তাই আমার নিরাপত্তার খাতিরেই আমার স্বামী বিধাননগরের সল্ট লেকে এই বাড়িটি ভাড়া নিয়েছে, জেলা সদর শহরে ঠিক মাঝ বরাবর। বাড়িটার বাড়িওয়ালা বা অন্য ভাড়াটে না থাকায় বেশ একটা নিজের বাড়ি অনুভূতি আছে। আর এই ব্যাপারটাই আমার স্বামীকে খুব টেনেছিল। স্বাধীন চেতনা ধরনের মানুষে কারুর কোনো কথা শোনাবার মানুষ নয়। তাই এত বড় বাড়িতে আমার একদম একলা থাকতে ভয় হওয়ার মৃদু প্রতিবাদটা একেবারেই ঝোপে টেকেনি। আমাদের মাত্র 2 বছর বিয়ে হয়েছে, একেবারে দুম করে বিয়ে সম্বন্ধ দেখে। তবে এখনও আমাদের সংসারে তৃতীয় কেউ আসেনি। আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্বামী এইসব ব্যাপারে খুব সতর্ক। দুম করে বিয়ে হয়েছে মানেই দুম করে বাচ্চা নিতে হবে তেমন কোনো মানে নেই। কাজেই নিয়মিত ফ্যামিলি প্ল্যানিং চলছে আমাদের। স্বামীর উৎসাহেই আমি আবার খুব চেষ্টাচরিত করে বিএডি কলেজে ভর্তি হই। স্বামীর মতে বিএসসি অনার্স পাশ করে ঘরে বসে থাকার কোনো মানেই হয় না আজকালকার দিনে। সুতরাং আমাকে ফেসবুকে আর কোনো বন্ধুর সঙ্গে চুটিয়ে আড্ডা মারা আর টিভিতে সিনেমা দেখার ইতি টানতে হলো। নতুন করে শুরু হলো পড়াশোনা, আর সেই সঙ্গেই চলছিল চাকরি। সেদিন আমার প্ল্যান ছিল যে স্বামী ফিরলে পুজোর ব্যাপারটা খানিক সেরে রাখবো। স্বামীকে সেরকমই বলা ছিল। বিডির কিছু প্রজেক্টের ছবি আঁকার কাজ চলছিল। ছবি আঁকতে আমি তেমন পারি না, আসলে কখনো শিখিনি তো। স্কুল কলেজে দিদি দাদার সাহায্যে উৎসে যেত, কিন্তু এখন উপায় নেই। প্রজেক্টের খাতায় করতেই হবে। আমার বিষয় জীবন বিজ্ঞান, সেই বিষয়ে আঁকাআঁকি দেখে দেখে মোটামুটি দাঁড় করিয়েছিলাম, একটু সামান্য সেটিং বাকি। ঠিক সেই সময় আমার স্বামীর ফোন, ফিরতে দেরি হবে, আজ আর পুজোর কেনাকাটার সময় হবে না। ফোনটা চার্জে বসানো ছিল বলে আমি উঠে গিয়েছিলাম ফোন ধরতে। খাতাটা খোলাই ছিল। ফিরে এসে খাতার সামনে বসে চমকে গেলাম। আমি তো শেডিং বাকি রেখেই উঠেছিলাম। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। কিন্তু আমার আঁকা মানুষের সংবহন তন্ত্রের স্কেচের প্রতিটা শিরা ধবনীতে লাল নীল পেন্সিলে রং করা হয়, আর হৃৎপিণ্ডটা টকটকে গাঢ় লাল। সংশয়ে পড়ে গেলাম। আমি কিছুতেই মনে করতে পারলাম না যে আমি ঠিক কোনখানে আঁকা থামিয়ে ফোন ধরতে গিয়েছিলাম। এই দিনে দুপুরে এসব উল্টাপাল্টা ভাবনা মাথায় আসছে কেন? আবার দেখলাম না, চোখের ভুল তো নয়। কোনো রকমে খাতাটা বন্ধ করে উঠে পড়লাম। বাইরে সন্ধ্যা ঘন হয়েছে, খুব মশার উৎপাত। এত বড় বাড়িতে একলা আমি গিয়ে চুপ করে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছিলাম।
আমার খুব জোরে বাজ পড়ল, সঙ্গে বিদ্যুতের ঝলকানি। আমি চমকে উঠলাম। বিদ্যুতের আলোয় ঘরটা এক ঝলকের জন্য জেগে উঠে আবার গভীর অন্ধকারে ডুবে গেল। বৃষ্টির দাপট শুনে মনে হচ্ছে যেন সব ভাসিয়ে নিয়ে যাবে। আমি মনকে শক্ত করতে চাইলাম। ভয়কে প্রশ্রয় দিলে বাড়তে থাকে। এখন আমি যথেষ্ট বড়, বিয়ে হয়েছে, ছোটবেলার মতো ভয় পেলে চলবে না। আমাকে এবার খাট থেকে নেমে আলো জ্বালাতে হবে। মোবাইলটা নিতে গেলাম। ওতে টর্চ আছে, কিন্তু মোবাইলের টর্চটা কিছুতেই জ্বলল না, অথচ কলিং বেল বাজছে। আমার হাত পা ভারী হয়ে আসছে। উঠে গিয়ে দরজা খোলার সাহস সঞ্চয় করতে পারছি না। যদি আমার স্বামী না হন। এবার আমার স্বামীর চিৎকার শুনতে পেলাম, রঞ্জা, দরজা খোলো। সারা বাড়ি অন্ধকার। আবার বলল, কি হলো, দরজা খোলো, সারা বাড়ি অন্ধকার করছো কেন? আমি কোনো রকমে হাতড়ে হাতড়ে খাট থেকে নামলাম। সুইচে হাত রাখার আগেই আলো জ্বেলে উঠল। কারেন্ট এসে গেছে। দৌড়ে গিয়ে আমি দরজা খুলে আমার স্বামীর বুকের ওপর ঝাঁপিয়ে পড়লাম। আমি প্রশ্ন করলাম, এত দেরি করছো কেন? কোথায় গেছিলে? আমার স্বামী উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? এরকম অন্ধকারে বসেছিলে কেন? আর দেরি করে করছিলে কোথায়? 8টায় আসবো বলেছিলাম, বৃষ্টিতে 8 ঘন্টা মতো দেরি হয়েছে মাত্র। আমি আর কিছু বললাম না। স্বামীকে আঁকড়ে ধরে ঘরে গেলাম। স্বামী বললেন, এইভাবে অন্ধকার করে রাখলে বিপদ হতে পারত। আমি দুপুর থেকে ঘটে যাওয়া সব কিছু বলার সংক্ষেপে শুরু করলাম। আমার স্বামী কেমন একটা মুখ করে তাকালেন আমার দিকে। দুজনেই বিজ্ঞানের স্টুডেন্ট। এরকম আজগবি অভিজ্ঞতা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বই কি। এরপর কয়েকটা দিন পার হয়ে গেল। মনের ভুল ভেবে এরকম ভুলেই গেলাম সেদিনের কথা। আমার পুজোর ছুটি পড়েছে। আমার স্বামীও কয়েকদিনের ছুটি নিয়েছে। কলকাতায় বাড়িতে যাব পুজোয়। গোছগাছ করে রেখেছি সতে। ভোরবেলা বেরোবো বলে শুয়ে পড়লাম, তাড়াতাড়ি খেয়ে দিয়ে। আমার স্বামী আমার দিকে পাশ ফিরে আমাকে জড়িয়ে ধরে ঘুমন। আমিও ওনার বুকে মুখ গুজে ঘুমাই। গত 2 বছরের অভ্যাস এমনই। সেদিনও সেরকমই হয়েছে। মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার। হাতে একটা খুব শীতল স্পর্শ পেলাম। ঘরে নীল লাইট ল্যাম্পের হালকা আলোয় দেখলাম আমার স্বামী অকাতারে ঘুমাচ্ছেন। আমি ঘাড় তুলে দেখতে চেষ্টা করলাম। বাড়ির পেছন দিকের বাগানে ঝোপঝাড় আছে। সাপখোপ নয়তো? সর্বনাশ মনে হতে উঠে বসে পড়লাম। আমার স্বামীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে একটা মেয়ে, আমার বয়সী হবে। আমি বিকট চিৎকার করে উঠলাম। তারপর থেকে কলকাতায় আমার কাউন্সেলিং চলল অনেক দিন। একা থাকতে থাকতে মনে আতঙ্ক তৈরি হয়েছে, সাব্যস্ত হলো। তবে বাড়িটাও পাল্টানোর কথা চলছে। আমরা ভাড়া বাড়ি ফিরে পেলাম। বাড়ি বদল হবে। আসার আগের দিন শুনলাম আমার ঠোঁটের কোণে নাকি সেদিন রক্ত লেগেছিল। আমার স্বামী খুব নিচু গলায় আড়ালে ডাক্তারবাবুকে বলেছিলেন আমাদের জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে, পরের দিন খুব সকালেই বাড়িটা ছাড়বো আমরা। ভোরবেলা ট্রান্সপোর্টের লোকেরা এসে গেছে। অনেকক্ষণ ডাকাডাকি করে শেষে দরজা খুলে পেয়ে তারা ভেতরে ঢুকে এলো। শোবার ঘরে বিছানায় আমার স্বামীকে মৃত অবস্থায় পাওয়া গেল। ঘাড়ে শুধু 2টো ফুটো। সবাই সকালে রয়ে গেছে, এখন রোদ চড়েনি। আমি অবাক হয়ে যাই। আমার স্বামীর মৃত্যুটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়। এটা কিভাবে সম্ভব? সেদিন রাতে আমি আমার মধ্যে ছিলাম না। আমার স্বামীর ওরভাবে মৃত্যু ঘটবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। সেদিন রাতে সেটা কি হয়েছিল কেউ জানে না। তবে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ডাক্তার বলেছে আমার স্বামী সেদিন হার্ট অ্যাটাক হয়েছিল। কিন্তু আমার স্পষ্ট মনে আছে সেদিন রাতে আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমার স্বামীর পাশে একজন মহিলাকে দেখতে পাই। এরপরে প্রায় 1 থেকে 2 মাস পরে
আমার স্বামীর স্বার্থ শান্তি মিটে যাওয়ার পর আমি সেই বাড়ির ভাড়াটিয়ার কাছে যাই এবং তাকে গিয়ে প্রশ্ন করি যে সত্যি করে বলুন তো এই বাড়িতে কী ছিল যার জন্য আমার স্বামীর মৃত্যু হলো। তখন সেই লোক আমায় যা বলে সেটা শোনার জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না। তিনি বলেন যে এই বাড়িতে নাকি একটা ফ্যামিলি বাস করত এবং তার স্বামী নাকি অন্য মহিলার সাথেও সম্পর্ক রেখেছিল। এটা জানাজানি হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে খুব অশান্তি হতো। একদিন সেই স্বামী তার স্ত্রীকে এই ঘরের মধ্যেই গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। তারপর থেকেই নাকি এখানে কেউ বসবাস করতে পারে না। তবে ভাড়াটিয়া এটাও বলেছে আমার স্বামীরও নাকি এরকম স্বভাব ছিল, তবে সেটা আমি জানতাম না। হয়তো এটাই তার মৃত্যুর কারণ ছিল, এটাই ছিল ঘটনা। আজকের এপিসোডের যে প্রথম ঘটনাটি ছিল এটা কিন্তু একদম প্যাথেটিক একটা ঘটনা এবং ঘটনাটা বেশ অন্যরকম। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলোর কিন্তু সত্যতাও বিচার করি না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র কিন্তু এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি। আশা করব যে গল্পকথা পরিবারের যে সদস্যরা আছো, যারা ঘটনা শুনছো, তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। গল্পকথা কিন্তু কখনোই বলে না যে ঘটনাগুলো বিশ্বাস করতেই হবে। ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু গল্পকথায় শোনানো হয়। এবং বলে রাখি, তোমাদের একটা কাজ করতে হবে, এটা আমার একটা রিকোয়েস্ট। তোমরা যদি না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যখন তোমরা ঘটনা শুনবে অবশ্যই কিন্তু আগে লাইক করে দেবে এবং ঘটনার পরে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায় এবং ঘটনা পরবর্তীকালে অনেকের কাছে পৌঁছায় না। এবং তোমরা যারা 316 নম্বর এপিসোডটি শোনোনি অবশ্যই কিন্তু শুনে আসো, এবং 215 নম্বর এপিসোড, এই দুটো এপিসোডই কিন্তু বেশ ভয়ের ছিল। এই ঘটনাটা শুনে আসার পরে তোমরা ওই ঘটনাটা শুনো। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের। আমি যখন পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল। তবে একটা কথা বলতে চাই, তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও। ঘটনা সত্যতা কিন্তু বিচার করি না আমরা, তবে ঘটনাগুলো যাতে একটু বড় হয় এবং তোমরা যদি চাও আমাকে কলিংয়ের মাধ্যমে ঘটনা বলতে পারো। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে শোয়েব বাশার, বাংলাদেশ থেকে লিখেছে এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবে পড়ছি এবং ঘটনাটি খুবই ভয়ের। আমি যখন পড়ছিলাম তিনি যেভাবে লিখেছে আমি ঠিক তার ভাষাতেই বলছি। আমার বন্ধু বাবুলের বোনের বিয়েতে গিয়ে যে ভয়ঙ্কর ঘটনাগুলি ঘটেছিল আমাদের সাথে সেগুলো আজকে বলবো। তার আগে বলে নেই, বাবুল নামটা ছদ্মনাম, ওর আসল নামে গল্পটা বলার পারমিশন পাইনি। ঘটনাটি 3 বছর আগে। আমাদের বন্ধু বাবুলের বড় বোনের বিয়ে, সে উপলক্ষে আমাকে আর হাবিবকে সে দাওয়াত করলো। এইদিকে আমাদের যাত্রার আগের দিন পেট খারাপ হয়ে গেল হাবিবের। শেষমেশে ওকে ছেড়েই ট্রেনে চেপে আমরা রওনা দিলাম। বাবুলের বাড়ি কোথায় এটা বলতেও নিষেধ আছে, তবে একটা হিন্ট দিচ্ছি, বাংলাদেশের উত্তরের বেশ বড় শহরে ওর বাড়ি। যাই হোক, কয়েক ঘন্টা ট্রেন জার্নির পর ওর বাসাতে পৌঁছে গেলাম আমরা। বাবুলের বাড়ি কোথায় এটা বলতেও নিষেধ আছে, তবে একটা হিন্ট দিচ্ছি, বাংলাদেশের উত্তরে বেশ বড় শহরে ওর বাড়ি। যাই হোক, কয়েক ঘন্টা ট্রেন জার্নির পর ওর বাসাতে পৌঁছে গেলাম আমরা। সন্ধ্যের পর ওর বোনের গায়ে হলুদ অনুষ্ঠান করলাম। রাতে আমাদের শোয়ার ব্যবস্থা হলো ওদের বাড়ির 3 তলায়। এখানে বাবুলের বাড়ি নিয়ে একটু বলি। ওদের 3 তলা বাড়ি, নিচ তলায় ওরা থাকে আর ওপরের 2 তলা ভাড়া দেওয়া। বিয়ে উপলক্ষে এত মেহমান ওদের বাসায়, তাই সেখানে শোয়া সম্ভব হলো না। ঠিক হলো আমরা 3 তলায় শোব। সেখানে কোনো ভাড়াটিয়া নেই, 2 মাস ধরে খালি পড়ে আছে বাড়ি। কার কাছে যে শুনলাম ওখানে ভাড়াটিয়া বেশি দিন থাকেও না,
যাই হোক, 11টা বাজতেই আমরা ওপরে ঘুমাতে গেলাম। আমাদের সাথে বাবুলের 2 কাজিন সুমন আর রাকিব গেল। এই দুটো ছদ্মনাম। সুমন আর রাকিব বয়সে আমার চেয়ে কিছু ছোট, কিন্তু এরই মধ্যে ওদের সাথে ভালো ভাব হয়ে গেছে আমার। 3 তলাতে উঠে একটা রুম কিছুটা ঝাড়পোছ করে বেডিং করে ফেললাম। আগেই বলেছি ওখানে কোনো ভাড়াটিয়া নেই তোমাস, তাই বাড়িটা একদম খালি। আমরা নিচ থেকে আসার সময় তোশক, বালিশ, মশারি এসব নিয়ে আসছিলাম, আর সাথে এনেছিলাম 2টো 60 ওয়াটের বাল্ব আর একটা টেবিল ফ্যান। লাইট দুটোর একটা লাগানো হলো রুমে আর একটা বাথরুমে। এরপর ফ্যান অন করে মশারি খাটিয়ে শুয়ে পড়লাম আমরা। মাঝরাতে কেমন একটা শব্দে ঘুম ভেঙে যায় আমার। ফোনে দেখলাম 2:30 বাজে। আমার মনে হলো আশপাশের রুম থেকে কারোর হাঁটার আওয়াজ পাচ্ছি। কারা যেন কোথাও বলছে ফিসফিস করে। বাইরে থেকে কারো ভেতরে আসার সম্ভাবনা নেই, কারণ মেন দরজা ভেতর থেকে বন্ধ করে ঘুমিয়েছি আমরা। তাহলে কে হাঁটছে পাশের রুমে? আমি বাবুলকে ওঠালাম। ও উঠতেই শব্দগুলো থেমে গেল। তবুও বাবুল আর আমি দুজনেই মোবাইলের টর্চ জ্বালিয়ে আশপাশের রুমগুলো খুঁজলাম। কেউ নেই। রুমগুলো পুরোপুরি খালি। কেউ যে লুকিয়ে থাকবে তেমন উপায়ও নেই। এর মধ্যে জানালাগুলো বন্ধ করা। কেউ যে কোনোভাবে বাইরে থেকে এসে আবার চলে যাবে এমন কোনো উপায়ও নেই। তাহলে কি শুনলাম তখন? যাক, ঘুমের ঘরে ভুল শুনেছি ভেবে আবার শুতে চলে আসলাম বিছানায়। শোয়ার পরেও আর ঘুম আসছিল না। বাবুল অন্যদিকে ফিরে শুয়ে আছে। ঘুমিয়েছি কিনা বুঝতে পারছি না। ওর কাজিন দুজন নাক ডাকছে। আমি মোবাইলটা চালাবো বলে হাতে নিয়েছি। এই সময়ে রুমের দরজার দিকে আমার চোখ গেল। পুরো বাড়ি তো অন্ধকার। দরজার ওপাশে নিকোষ কালো অন্ধকারে ছেয়ে আছে। সেই অন্ধকারে মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। আমি ভয়ে জমে গেলাম। কোনোভাবে জোর করে বাবুলকে ডাকতেই ও লাফিয়ে উঠে দরজার দিকে মোবাইলের টর্চে আলো ধরল। সেই আলোতেই দেখলাম কেউ নেই। বাবুল আমার দিকে ফিরে একটু হাসার চেষ্টা করে বলল, "কি রে, নতুন জায়গায় এসে উল্টাপাল্টা স্বপ্ন দেখছিস নাকি?" কিন্তু চিন্তা না করে চোখ বন্ধ করে শুয়ে পড়ি। একটা জিনিস বেশ বুঝতে পারছিলাম, বাবুল কিছু একটা লুকাচ্ছে আমার কাছে। আমি কেবল ডাক দিতেই ও উঠে দরজার দিকে আলো ধরল, অথচ আমি একবারও বলিনি দরজায় কেউ আছে। তার মানে ও জেগেছিল এবং জিনিসটা সেও দেখেছে। আর জিনিসটা যদি সত্যি মানুষ হয়, অমন বিশাল মানুষ আমি কখনো দেখিনি। পুরো দরজা জুড়েই দাঁড়িয়েছিল ওটা। আমার তখন খুব ভয় লাগলো। মনে হলো এক ভয়ঙ্কর কিছু ঘটবে। আর কিছুক্ষণের মধ্যেই আমি চোখ দুটো বন্ধ করে রাখলাম। যদি কোনো রকমভাবে ঘুম এসে যায়, যদি এক ঘুমে রাতটা পার করে ফেলি, সকাল হলেই এই ভয়ঙ্কর জিনিসগুলো থেকে হয়তো রেহাই পাবো। কিন্তু রাত শেষ হতে তখনও অনেক বাকি। এর মধ্যেই দেখলাম সুমন উঠেছে। চুপচাপ হেঁটে বাথরুমে গেল। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। কিছুক্ষণ পর টের পেলাম সুমন এসেছে, কিন্তু মশারির ভেতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছে ও। আমি আর চোখে তাকাতেই দেখলাম ও এক দৃষ্টিতে মশারির ভেতর আমাদের 3 জনের দিকে তাকিয়ে আছে। ওর চাহনিটা কেমন যেন লাগলো আমার। ঘুরে পাশ ফিরে শুলাম। কিছুক্ষণ কেটেছে। এর পরপরই শুনি বাথরুমের লাইট বন্ধ করার শব্দ। তারপরেই সুমন বাথরুম থেকে ঘরের ভেতরে হেঁটে আসলো। সুমনকে ঘরে ঢুকতে দেখে আমি আঁতকে উঠলাম। আমি বললাম, "সুমন, তুই কই ছিলি এতক্ষণ?" সুমন একটু ভ্যাবা চাকা খেয়ে বলল, "কেন? বাথরুমে গেছিলাম ভাই।" বাথরুমে যাওয়ার পর একবার রুমে আসুনি কেন আমি জিজ্ঞাসা করি। সুমন বলে, "না তো ভাই, আমি তো এইমাত্র রুমে ঢুকলাম।" ততক্ষণে বাবুল উঠে গেছে। কি হয়েছে? সুমনের মতো কে যেন দাঁড়িয়েছিল এখানে।
আমার কথা শুনে বাবুলের মুখ শুকিয়ে গেল। আমি এবার বাবুলকে বললাম, তুই কি কিছু লুকোচ্ছিস? সত্যি করে বলতো, কি হয়েছে এখানে? যা এতক্ষণ দেখেছি সব কি মনের ভুল? বাবুল বলে, না। আমি বলি, তাহলে? বাবুল কিছুক্ষণ চুপ থেকে পুরো কাহিনীটি বলল। 2 বছর আগে ওদের এই 3 তলার এক ভাড়াটিয়া আসে, শুধু হাজব্যান্ড আর ওয়াইফ। ওরা যেন একটু কেমন ছিল, বাসা থেকে বের হতো না, কারোর সাথে মিশতো না, খালি মাঝে মধ্যে কিছু পার্সেল আসতো কুরিয়ারে, আর কিছু লোক আসতো। ওরা বলতো লোকগুলো ওদের আত্মীয় হয়। ঠিকঠাক মতো ভাড়া দিত বলে বাবুলরাও তেমন ঘাটাঘাটি করেনি। একদিন হঠাৎ করেই ভাড়াটিয়ার বউটা মারা গেল। কি হয়েছে কেউ বলতে পারল না। আগের দিনও যারা দেখেছে বলেছে একদম সুস্থ ছিল মেয়েটা, চেহারায় অসুখ বিসুখের কোনো চিহ্নই ছিল না। আগের দিন নাকি বিকেলবেলা ছাদ থেকে কাপড় আনতে গিয়ে 2য় তলায় ভাড়াটির আন্টির সাথে দেখা হয়েছিল। আন্টির মনে হয়েছিল মেয়েটি কেমন অন্যমনস্ক, কি নিয়ে যেন চিন্তা করছে। ব্যাস এটুকুই। পরের দিন সকালে উঠেই তারা শুনল মেয়েটি মারা গেছে। মেয়েটির লাশটা বাড়ির সবাই দেখেছিল। কেমন একটা আতঙ্কের ভাব লিখেছিল মেয়েটার মুখে। ওর বর মেয়েটার লাশ নিয়ে কোথাও চলে গেল। এরপর কি হলো, মেয়েটার জানাজা বা কবর বা শেষকৃত্য কোথায় হলো, কেউ বলতে পারে না। মেয়েটা মারা যাওয়ার 1 সপ্তাহ পরেই ওর বড় বাড়িটা ছেড়ে দেয়। এরপর তারও আর খোঁজ পাওয়া যায়নি। 1 মাসের মধ্যেই ঘরটা ভাড়া হয়ে গেল। নতুন ভাড়াটেদের জন্য বাড়িটা চুনকাম করতে গিয়ে দেখা গেল যে বাড়ির একটা রুমের দেওয়ালে ছোপ ছোপ রং করা, যেন দেওয়ালে কোনো লেখা লুকোনোর চেষ্টা করা হয়েছে। সিরিজ কাগজ দিয়ে ঘষে রঙগুলো ওঠাতেই দেখা গেল অদ্ভুত দৃশ্য। কি সব দুর্বোধ্য ভাষায় নকশা কাটা রয়েছে। তারার নকশা, গোল চাকতির মতো নকশা, আর একটা ছবি, মানুষের শরীরে মহিষের মাথা বসানো এক বিকট প্রাণীর ছবি। ছবিটা নাকি এত ভয়ঙ্কর ছিল, রং মিস্ত্রিরা ওই ছবি দেখে কাজ ছেড়ে পালিয়ে যায়। তারাও এখানে কাজ করবে না। বাবুলের আব্বা আর রং মিস্ত্রি খুঁজে পান না। কেউই কাজ করতে চায় না এই বাড়িতে। সবাই বলাবলি করতে লাগলো এইগুলো শয়তান সাধনার জিনিস। ওই বড় বউ ঘরে বসে তবে শয়তানের সাধন করত, আর মাঝে মধ্যেই ওই লোকগুলো আসতো সাধনায় যোগ দিতে। এই বাড়িতে কেউ কাজ করলে তার নাকি সমস্যা হবে। শেষমেশ বাবুলের আব্বা নিজেই সিরিজ কাগজ দিয়ে ছবিগুলো উঠিয়ে এরপর অনেক বেশি মজুরিতে রং মিস্ত্রি রেখে বাড়িটা রং করালেন। নতুন ভাড়াটিয়াও উঠল, কিন্তু তারা 3 সপ্তাহের বেশি টিকতে পারল না। তারা নাকি রাতের বেলায় ঘরে কারো হাঁটার শব্দ পেত। হঠাৎ হঠাৎ কান্না আর চিৎকারের শব্দ শোনা যেত। শেষ দিকে নাকি অন্ধকারে কাদেরকে দেখা যেত। ভাড়াটিয়ারা আর নিতে পারছিল না, ছেড়ে দেয় বাড়িটা। এর 2 মাস পর আবার ভারী ভাড়া হয় এবং একই রকমভাবে আবার ভাড়াটিয়ারা বাড়ি ছেড়েও দেন। এইভাবেই চলছে। বেশ কয়েকদিন পর নতুন ভাড়াটে আসে। বাবুলের আব্বা তাদের সব কিছু বলেন এবং সব কিছু জেনেও তারা বাড়ি ভাড়া নেন, কিন্তু 1-1.5 মাসের বেশি কেউ টিকতে পারে না। রাকিব ততক্ষণে উঠে গেছে। আমি বাবুলকে বললাম, তাইলে এখানে আমাদের ঘুমাতে নিয়ে আসলি কেন? বাবুল আমতা আমতা করে বলল, 1 সপ্তাহ আগে একজন এসে বাড়িটা বন্ধ করে দিয়ে গেছিল, বলেছিল আর কোনো সমস্যা হবে না। এরপর আব্বু আর আমার ছোট ভাই এখানে এসে 1 রাত ছিল, ওদের কোনো সমস্যা হয়নি। তাহলে আজ কেন এসব হচ্ছে জানি না। চারিদিকে নীরব নিস্তব্ধতা রয়ে গেছে। বাইরে যে কুকুরগুলো ডাকছিল এতক্ষণ, সেগুলো স্তব্ধ, আর পাওয়া যাচ্ছে না কোনো রকম শব্দ। ঝড়ের আগে যেমন থম মেরে থাকে চারপাশ, তেমন একটা অবস্থা তৈরি হয়েছে তখন। ঘরে তখন কেবল টেবিল ফ্যানটাই চলছিল ঘর ঘর করে, আর কোনো শব্দ নেই। আমি বাবুলকে জিজ্ঞাসা করলাম, যেই ঘরে নকশা আর ছবিগুলো পাওয়া গেছিল সেটা কোন ঘর? আমাদের ঘরের পাশের ঘরটাই, ও বলে। আর তখনই সেই রাতের নীরবতা ভেঙে কে যেন ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল পাশের ঘরে।
আমাদের আর সাহস রইল না থাকার। পরিমরি করে সব ফেলে দৌড় দিলাম মেন দরজার দিকে। কেবল বাবুলের হাতের মোবাইল ধরা ছিল, সেটা থেকে আলো ফেললো দরজার ওপর। আর আমি খুলতে শুরু করলাম দরজা, কিন্তু খুলল না দরজা। কেউ যেন শক্ত করে চেপে ধরে আছে সেটাকে। চিৎকার শব্দ তখনও বাড়ছে, সাথে বাড়ছে অনেক মানুষের হাসাহাসি আর হাততালির শব্দ। শুনে মনে হচ্ছিল একটা মেয়ে চিৎকার করছে আর তার চারপাশে অনেক লোক দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আনন্দে। চিৎকারের শব্দটা আস্তে আস্তে রুমের মাঝখান থেকে রুমটার দরজার দিকে আসতে লাগলো। দরজাটা পেরোলেই সেটা পেয়ে যাবে আমাদের এক একজনের তখন যে কি অবস্থা। সবাই প্রাণপণ চেষ্টা করছি দরজা খোলার। দরজাটা কাঠের, পানিতে ভিজলে কাঠের দরজা যেভাবে ফুলে উঠে ঠিক সেইভাবেই লেগে আছে দরজাটা। চিৎকারের শব্দটাও ততক্ষণ চলে এসছে কাছে। সেটা এখন চাপা আর্তনাদের মতো শোনাচ্ছে। যার আর্তনাদের শব্দ সে যখন রুমের দরজার কাছে চলে এসেছে, আর এক পা দিলেই সে আমাদের আর আমরা তাকে দেখতে পাবো। তখনই বিকট শব্দে মেন দরজাটা খুলে গেল। দরজা খুলতে পেরেছি আমরা। দরজাটা খোলার সাথে সাথেই থেমে গেল চিৎকার শব্দ। আমরা তখন শ্বাস বন্ধ করে দাঁড়ালাম। কে বের হয়ে রুমটা থেকে দেখার জন্য? কেউ বেরোলো না। ভয়টা ততক্ষণ একটু থেমেছে। আমরা বের হতে যাব মেন গেট দিয়ে, তখনই দেখলাম একজন এসে দাঁড়িয়েছে সেই ভয়ঙ্কর রুমটার সামনে। সে এমন ভয়ানকভাবে তাকালো আমাদের দিকে, অমনভাবে তাকাতে আমি আর কাউকে দেখিনি। আমার তখন খুব ভয় লাগলো। মনে হলো এক ভয়ঙ্কর কিছু ঘটবে কিছুক্ষণের মধ্যেই। আমি চোখ দুটো বন্ধ করে রাখলাম, যদি কোনোভাবে ঘুম এসে যায় তাহলে। তারপর দেখলাম কেউ একজন সেই দরজা দিয়ে বেরিয়ে গেল। আমরা আর কেউ দাঁড়ালাম না, সিঁড়ি বেয়ে দৌড়ে নেমে গেলাম 3 তলা থেকে। আমাদের শব্দে বাড়ির মানুষজন সবাই উঠে গেছে। তারা সব শুনলো আমাদের কাছে, কিন্তু সেই রাতে 3 তলায় যাওয়ার সাহস আর কারো হলো না। পরের দিন সকাল হলে আমরা 3 তলায় গেলাম আমাদের জিনিসগুলো আনতে। বাবুলের আব্বা আমাদের সাথে গিয়ে 3 তলায় তালা মেরে আসেন। সেই যে আসলেন, আর ওই 3 বছর সেই তালা কেউ খোলেনি। সেই ঘটনার ভেতরে এখন কি হচ্ছে কেউ জানে না। এত বড় একটা ঘটনার পরও আমরা বেশ ভালোভাবেই বিয়ের অনুষ্ঠান শেষ করলাম। সেই রাতের ঘটনা নিয়ে সেই বাড়িতে তখন আর কোনো আলোচনা হয়নি, কারণ আমাদের ভয় ছিল বরপক্ষ এই কথাগুলো জানতে পারলে সমস্যা হতে পারে। বৌভাতের পরের দিনই আমি আর বাবুল ঢাকায় ফিরে আসি। এই 3 বছর আর যাওয়া হয়নি ওদের বাসায়। এটাই ছিল ঘটনা। আজকের কিন্তু বেশ অদ্ভুত ছিল দুটি ঘটনাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাও। এবং তোমাদের একটা রিকোয়েস্ট করব, আমি চেষ্টা করছি তোমাদেরকে বড় ঘটনা দেওয়ার। যেহেতু আগে 20 মিনিট, 19 মিনিট, 18 মিনিটের ঘটনা আসতো, তোমরা অনেকেই বলছো যে ঘটনাগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে। তাই আমি চেষ্টা করছি যে ঘটনাগুলো মিনিমাম যাতে 20 মিনিটের ওপরে হয়, মিনিমাম যাতে 25 মিনিট 30 মিনিট যাতে হয়। এবার জোর করে তো একটা ঘটনা বড় করা যায় না, ঘটনাটা যেমন থাকে ঠিক তেমনটাই বলতে হয়। তো সেই ঘটনাটাকে তো বড় করা যায় না। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা আমাকে ঘটনা লিখে পাঠাও, বড় বড় ঘটনা লিখে পাঠাও। এবং ঘটনা লিখতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। এবং বলে রাখি, তোমরা যারা আমাকে ঘটনা লিখতে চাও কিন্তু সময়ের অভাবে তোমরা আমাকে ঘটনা লিখতে পারছো না, আমি তাদেরকে বলবো তোমরা চাইলে আমাকে ফোন করে ঘটনা বলতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি। এবং আজকের যে এপিসোডটা আছে এটা বিগত 6 মাসের থেকে, মানে 6 মাস ধরে যত ঘটনা আসছে, এটা হয়তো সব থেকে বড় ঘটনা। আমাদের গল্পকথা পরিবারের বেশি 30 মিনিট 40 মিনিটের ঘটনা তো কখনো আসে না। তবে আমি চেষ্টা করছি এবার থেকে যদি সেরকম ঘটনা পাই তাহলে অবশ্যই ঘটনার ডিউরেশন একটু বড় হবে, যাতে তোমাদেরও শুনতে ভালো লাগে। তবে তোমাদের যেহেতু
আমি চেষ্টা করছি যাতে ঘটনা বড় হয়। তাই তোমাদেরও কিন্তু একটা রিকোয়েস্ট করব আমি, যেমন ঘটনা আমি দিচ্ছি তোমরাও কিন্তু সেটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এটা কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট। যারা ঘটনা শুনছো প্লিজ একটা লাইক করে দাও। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ঘটনার রিচটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু কমেন্ট করতে ভুলো না। অনেক ধন্যবাদ আজকে দুটি ঘটনায় শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত